উপসর্গ দ্বিতীয় পর্বে আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। উপসর্গ দ্বিতীয় পর্বের শুরুতে আমরা লিখেছি যে অনু উপসর্গ এবং অনু উপসর্গ যুগে গঠিত শব্দ গঠন কিভাবে গঠিত হয়। অনুর এরপরে আমরা যে গমন শব্দটি দেখতে পাচ্ছি, অর্থাৎ গমন শব্দের পূর্বে যখন অনু আমরা উপসর্গ বসাচ্ছি তখন যে সাধিত শব্দটি হচ্ছে সেই সাধিত শব্দটি হচ্ছে অনুগমন। ফলে অনুগমন কি বোঝাচ্ছে? যখনই আমরা গমন মানে কি, এটি হচ্ছে যাওয়ার কাজ। গমন শব্দের অর্থ হচ্ছে যাওয়ার কাজ। ফলে এটি ক্রিয়া থেকে সৃষ্টি হয়েছে, যেমন খাওয়ার কাজ ভোজন, এটি ক্রিয়াজাত বিশেষ্য। যখন আমরা এই ধরনের শব্দগুলো পাই, অর্থাৎ যাওয়ার কাজকে বোঝাচ্ছে গমন। এই গমনের সাথে যখন আমরা অনু উপসর্গ বসাচ্ছি তখন কি বোঝাচ্ছে? যে পিছনে পিছনে যাওয়া বা পিছনে গমন। অর্থাৎ অনুগমন বলতে বোঝাচ্ছে পশ্চাতে গমন, অর্থাৎ একজন মানুষ যাচ্ছে তার পিছনে পিছনে যদি আমরা যাই তাহলে সেটি বোঝাবে যে অনুগমন, অর্থাৎ পশ্চাতে গমন। পশ্চাৎ অর্থ এই যে পিছনে, ফলে পিছনে যে গমন সেটিকে বলা হচ্ছে অনুগমন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা দেখব যে অনুরূপ। যোগ রূপ। তাহলে অনুরূপ যখন বুঝাচ্ছি তখন শব্দটি গঠিত হচ্ছে যে অনুরূপ। তাহলে অনুরূপ দিয়ে কি বুঝাচ্ছে? যে তুল্য। এই যে তুল্য সেটি আসলে কি বোঝাচ্ছে? যেমন ধরুন আমরা যখন ত্রিভুজ অঙ্কন করি তখন আমরা যে বলে থাকি অনুরূপ কোণ বলি, বা যে তুলনা যখন করি, ধরুন যে আরেকটি এরকম যখন ত্রিভুজ আমরা অঙ্কন করি তখন কোনো কোণ যদি দেখা যাচ্ছে যে মিলে যায়, কোনো কোণ যদি আমরা অনুরূপ হয় বা সদৃশ বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ তুলনা করছি যে অনুরূপ কোণ মানে, অনুরূপ মানে কি মতো। অনুরূপ দেখাচ্ছে মতো, অনুরূপ বোঝাচ্ছে মতো, তুল্য, অর্থাৎ একই রকম হলে সেটিকে কিন্তু আমরা তুল্য বলছি বা তুলনা করছি। যখন আমরা তুলনা করছি সেটিকে আমরা অনুরূপ বোঝাচ্ছি। আশা করি আমরা বুঝতে পারছি। যেমন অনুরূপ কোণ মানে কি? একই রকম কোণ। তাহলে অনুরূপ কখন বোঝানো হচ্ছে? যে একটির সাথে আরেকটি অনুরূপ মানে তুলনা এখানে সংগঠিত হচ্ছে। তার মানে এই তুল্য বলতে এখানে যে অর্থ বা দোতনা সৃষ্টি হচ্ছে সেটি রূপ শব্দের পূর্বে যখন আমরা ব্যবহার করছি অনু, তখন সেটি কিন্তু এই তুল্য অর্থকে প্রকাশ করছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব যে অপ উপসর্গ। যখন অপ উপসর্গ বসাচ্ছি তাহলে অপ উপসর্গ যখন আমরা যোগ কর্ম, অর্থাৎ কর্ম শব্দের শুরুতে আমরা অপ বসালাম, তাহলে কি দাঁড়াচ্ছে? যে শব্দটি দাঁড়াচ্ছে অপকর্ম। যখন আমরা অপকর্ম বলছি তখন সেটির অর্থ প্রকাশ হচ্ছে মন্দ। তাহলে এটি যদি হয় কর্ম, দেখুন এটি যদি হয় কর্ম তাহলে এটি ভালো কর্ম যদি হয়, ভালো মন্দ সব মিলে যদি কর্ম বা কাজকে বোঝানো হয় এই বৃত্তটি, তাহলে এটিকে আমরা বলছি যে অপকর্ম, এই অংশটুকু। ফলে সব ধরনের যে কাজ বা কর্ম সেটিকে নিয়েই কিন্তু এই বৃত্তটি গঠিত হয়েছে, যেটিকে আমরা কর্ম দিয়ে ইন্ডিকেট করেছি বা কর্ম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে আমরা যখনই উপসর্গ ব্যবহার করছি তখন সেটি অপকর্ম একটি নতুন শব্দ গঠন করছে, যেটিকে আমরা বলছি যে সাধিত শব্দ। অর্থাৎ সাধিত মানে কি? গঠিত, যা গঠন করা হয়েছে, অর্থাৎ নতুন একটি শব্দ গঠিত হলো। এবং এই বিষয়টিকে আমরা যখন প্রকাশ করছি তখন এই উপসর্গের অর্থ দাঁড়াচ্ছে
মন্দ। তাহলে কি দাঁড়াচ্ছে? মন্দ। তাহলে যে কাজটি ভালো কাজ নয়, যে কাজটি মন্দ কাজ, সেটিকে বলা হচ্ছে অপকর্ম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তার মানে এটি একেবারে নেতিবাচক একটা অর্থকে প্রকাশ করছে, নেতিবাচক অর্থকে ধারণ করছে। এরপর আমরা আরেকটি উদাহরণ এখানে দিব, সেটি কিরকম, যে অপসংস্কৃতি। তাহলে এখানে অপযোগ সংস্কৃতি। তাহলে শব্দটি হচ্ছে অপসংস্কৃতি। তাহলে অপসংস্কৃতি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? যে অপসংস্কৃতি দিয়ে বোঝানো হচ্ছে যে সংস্কৃতিটা আসলে বিকৃত করা হয়েছে, এটির অর্থ দাঁড়াচ্ছে কিরকম? অর্থ দাঁড়াচ্ছে বিকৃত। তাহলে এখানে দোতনা আমরা প্রকাশ পাচ্ছি এরকম, যে বিকৃত। যখন আমরা সংস্কৃতিকে বিকৃত রূপ দেখতে পাই, তখন আমরা কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের অপসংস্কৃতির প্রভাব দেখতে পারি। কিরকম? ধরা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কি করা হলো? সুর বিকৃত করা হলো, যার যার ইচ্ছা মতো যে কোনো ধরনের মিউজিক দিয়ে সেটিকে উপস্থাপন করা হলো। তখন আমরা কি বলছি? যে সুরের বিকৃত রূপ, তার মানে সুর এখানে বিকৃত হয়েছে। যখন সুর বিকৃত হচ্ছে, বা সেটিকে আমরা বলছি যে অপসংস্কৃতি। তারপর আমরা বলছি যে অন্য সংস্কৃতিকে চুরি করা, অন্য সংস্কৃতির যে কপিরাইট রয়েছে সেটিকে না মেনে নিজের বলে চালিয়ে দেওয়া, সেটি হচ্ছে অপসংস্কৃতি। তারপর অপসংস্কৃতি হচ্ছে যেটি আমাদের সমাজ প্রচলিত ব্যবস্থার সাথে যায় না, সেরকম বিষয়গুলোকে এখানে তুলে এনে তার যে পরিবার সমাজের উপর একটি প্রভাব বিস্তার করা, বা তাদেরকে আস্তে আস্তে তাদের যে মন মানসিকতার উপর প্রভাব ফেলে, সেটি অপসংস্কৃতি হিসেবে পরিচিত। তাহলে অপসংস্কৃতি বলতে বোঝাচ্ছে বিকৃত সংস্কৃতি। তার মানে সংস্কৃতি যখন আমরা ব্যবহার করছি, তখন সামগ্রিক যে বিষয় সংস্কৃতি, মানুষের পুরো জীবন আচরণটাই একটা সংস্কৃতির অংশ। ফলে এর সামনে যখন উপসর্গটা ব্যবহার করছি, তখন কিন্তু সেটি যে বিকৃত রূপ, সংস্কৃতির বিকৃত রূপ, সেটিকে প্রকাশ করছে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা আরেকটি উদাহরণ দেখব। তাহলে অপ দিয়ে আমরা পেলাম অপসংস্কৃতি। এরপর আমরা দেখব যে অবদান, উপসর্গ। উপসর্গ আমরা পাচ্ছি যে অবযোগ দান, শব্দটি হচ্ছে অবদান। এটি বিশেষ অর্থকে প্রকাশ করছে। কিরকম? তার, আমরা যদি এরকম ভাবে একটা বাক্য লিখি, আমার সফলতার জন্য তার অবদান রয়েছে। দেখুন বাক্যটি আমরা খেয়াল করব, যে আমার সফলতার জন্য তার অবদান রয়েছে। এই যে একটি বাক্য আমরা লিখলাম, যখন আমরা এখানে প্রকাশ করছি যে অবদান, ফলে এখানে সুস্পষ্ট একটা অর্থ বোঝা যাচ্ছে যে তার একটা বিশেষ ভূমিকা রয়েছে, বিশেষ ভূমিকা রয়েছে। দান মানে কি? দান মানে কোনো কিছু একেবারে দেখা যাচ্ছে যে আমরা দিয়ে দেওয়া, সেটি আমরা বোঝাচ্ছে দান, কাউকে কিছু দান করা। কিন্তু অবদান যখন বলছে, তখন দান শব্দটির কিন্তু অর্থটাই পাল্টে যাচ্ছে। তার মানে অবদান হচ্ছে এখানে বিশেষ ভূমিকা, বিশেষ ভূমিকা, বিশেষ ভূমিকা বা কর্ম বা প্রভাব, এরকম আমরা বলতে পারি।
তাহলে এই যে অবদান যখন অবযুক্ত হচ্ছে তখন কিন্তু এই যে বিশেষ অর্থকে সে ধারণ করছে, যে এটি দিয়ে আসলে বিশেষ কিছুকে বোঝাচ্ছে, এটি এখানে উপস্থাপিত হচ্ছে। ফলে উপসর্গ যখন দান আর অবদানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেমন মা বাবার অবদান থাকে, প্রত্যেক সন্তানের উন্নতির পেছনে মা বাবার অবদান থাকে, তাহলে মা বাবার বিশেষ ভূমিকা রয়েছে। তারপর শিক্ষকের ভূমিকা থাকে, কিছু কিছু শিক্ষার্থী থাকে যে তাদের অনেক শিক্ষক থাকেন যা তার জীবনের অনেক প্রভাব বিস্তার করে, খুব তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমার ওই শিক্ষকের বা সেই শিক্ষকের আমার জীবনে অবদান রয়েছে, তার মানে কি বিশেষ ভূমিকা রয়েছে। ফলে যখন অপব্যবহার হচ্ছে তখন সেটি কি হচ্ছে, যে বিশেষ অর্থকে প্রকাশ করছে। তারপর আমরা যদি বলি অবগুণ্ঠন, অবযোগ গুণ্ঠন। অবগুণ্ঠন কি, যে অবগুণ্ঠন কি বোঝাচ্ছে, অবগুণ্ঠন বোঝাচ্ছে যে অল্প। তাহলে অবগুণ্ঠন শব্দটি আমরা পরিচিত কিনা। অবগুণ্ঠন বোঝাচ্ছে যে যখন কোনো বাড়িতে আমরা যদি কোনো মুরব্বী আসে তখন কি করে, যে গৃহবধূ বা পুত্রবধূ বা যারা নারী রয়েছেন তারা ঘোমটাটা টেনে দিয়ে আসেন, অনেকটাই প্রায় মুখটা না ঢাকলেও কিছুটা পরিমাণ মুখটা ঢেকে রাখেন। যেমন ধরুন যে এই এক পাশটা ঘোমটা কাপড় টেনে তিনি মুখের সামনে আনেন, এই যে তিনি ঘুমটা কি যেটা মুখটা ঢেকে রাখছে সেটি তো ঘুমটা। তাহলে সেই ঘুমটা অবগুণ্ঠন যখন বলছি যে কিছুটা অল্প পরিমাণ বা অর্ধেক বা তার কাছাকাছি পরিমাণ যখন কাপড় দিয়ে মুখটা তিনি আড়াল করছেন, অবগুণ্ঠন মানে হচ্ছে এখানে আমরা বলছি যে মুখটা আড়াল করা। তাহলে আড়াল করছেন কি দিয়ে, যে তিনি যে ওড়না বা শাড়ির আঁচল সেটি দিয়ে কিন্তু মুখটা কিছুটা আড়াল করছেন। তাহলে এই যে কিছুটা আড়াল করছেন সেটি আমরা এখানে কি বোঝাচ্ছি, অব দিয়ে এই অল্পকে এখানে ইন্ডিকেট করছি বা অল্পকে প্রকাশ করছি। তাহলে অবগুণ্ঠন শব্দটির জন্য যে বিশেষ দোতনা সৃষ্টি হচ্ছে সেটিকে বলা হচ্ছে অল্প। তারপর আমরা দেখব যে অভি উপসর্গের প্রয়োগ আমরা দেখব, যে অভি উপসর্গ। সাধিত শব্দ হচ্ছে অভিজ্ঞ। ফলে অভিজ্ঞ মানে হচ্ছে সম্যক। তাহলে সম্যক কথাটা এখানে হচ্ছে পূর্ণ বা সম্পূর্ণ বা বেশি বা অনেক, এটি আমরা ভেঙে লিখলাম। দেখুন আমরা যদি বলি যে ফুটবল খেলায় মেসি অনেক অভিজ্ঞ, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, যে ফুটবল খেলায় মেসি অনেক অভিজ্ঞ। ফলে এই যে অভিজ্ঞ শব্দটা আমরা লিখছি এটি দিয়ে কি বোঝাচ্ছে, দেখুন মেসি যে
ফুটবল খেলছেন তার যে ক্যারিয়ার সেটি প্রায় 18 থেকে 20 বা 22 বছরের তার যে অভিজ্ঞতা আছে। এখন এতে প্রায় তিনি অনেকগুলো ফুটবল ম্যাচ খেলেছেন। এখন একজন মানুষ যদি প্রথম খেলতে নামে তাহলে তার যে অভিজ্ঞতা হবে, আর যে মানুষ হয়তো 18-20 বছর ফুটবল খেলেছেন বা ক্রিকেট খেলেছেন তার কি অভিজ্ঞতা এক হবে? তার মানে ফুটবল সম্পর্কে কিন্তু তার যে ধারণা বা প্রভাব বা জ্ঞান, ফুটবল সম্পর্কে যে তার জ্ঞান সেটা অনেক বেশি। ফলে এখানে আমরা পাচ্ছি যে সম্যক কথাটা পাচ্ছি, যে সম্যক বলতে কি বোঝায়, যে অনেক, সম্পূর্ণ, বেশি, অনেক, সম্যক ধারণা মানে বেশ ধারণা, অনেক বেশি ধারণা। ফলে অভিজ্ঞ যখন বলছি, উপসর্গ কি অর্থ প্রকাশ করছে? যে সম্যক অর্থ প্রকাশ করছে। সম্যক মানে কি? পুরোপুরি, সম্পূর্ণ, বেশি, অনেক, এভাবে আমরা বলতে পারি। ফলে সম্যক শব্দের অর্থ যদি আমরা জানি তখন কিন্তু আমরা এই অংশটুকুকেও ধরতে পারবো। তাহলে উপসর্গ যখন ব্যবহার হচ্ছে তখন আমরা বলছি যে সেটি কি বোঝাচ্ছে? যে সম্যক দোতনা সৃষ্টি করছে। সম্যক মানে বেশ, সম্পূর্ণ, অনেক, পরিপূর্ণ, ঠিক এরকম। এরপর আমরা দেখব যে অভিজাত যখন বলছি, উপসর্গ হচ্ছে অভিযোগজাত অভিজাত। তাহলে অভিজাত যখন আমরা বলছি তখন আমরা বলছি যে উত্তম, বইয়ে আছে উত্তম। তাহলে এখানে কেন অভিজাত বলছে? যে ইংরেজিতে একটা এলিট শ্রেণী আছে, এলিট বলি, ELITE। দেখা যাচ্ছে যে শিক্ষা, দীক্ষা, অর্থ সম্পদ, বৃত্তের দিক থেকে বা জ্ঞানের গরিমার দিক থেকে যখন অনেক বেশি পরিমাণকে প্রকাশ করা হয়, যে দেখাচ্ছে যে একটা আলাদা শ্রেণীকরণ যদি করা হয় তাহলে একটা শ্রেণীর পর্যায়ে পড়ে, তখন সেটিকে বলা হচ্ছে যে উত্তম। যে তাহলে উত্তম অভিজাত শ্রেণী সেটি ধর্মের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হয় যে তিনি হচ্ছে অভিজাত বংশের লোক, বংশের ক্ষেত্রে বলা হয়। তারপর দেখা যাচ্ছে যে ক্রিকেটের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ক্রিকেটের ক্ষেত্রে কি করে, ধরেন যে ক্রিকেটারদের পারিশ্রমিক A+, ক্যাটাগরি, B+, আবার C। যে সবচেয়ে ভালো খেলোয়াড়, তাহলে সবচেয়ে ভালো খেলোয়াড় তিনি কিন্তু A+ ক্যাটাগরিতে বেতন পেয়ে থাকেন। তাহলে তিনি হচ্ছে, যদি একটা দলের মধ্যে অভিজাত শ্রেণীর ক্রিকেটার ধরা হয় তাহলে সে হচ্ছে উত্তম শ্রেণীর ক্রিকেটার। ঠিক এরকম ভাবে দেখা যাচ্ছে যখন ওয়ার্ল্ড ক্রিকেটের কথা যদি আমরা বলি, বিশ্ব ক্রিকেটের কথা বলি, বিশ্ব ক্রিকেটের মধ্যে যদি আপনি অভিজাত টিম ধরেন তাহলে দেখাচ্ছে যে ইংল্যান্ড, তারপরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপর দেখাচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ভারত, নিউজিল্যান্ড। এই যে দলগুলো, এগুলোর র্যাঙ্কিং কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে 1 থেকে 5 এর মধ্যেই থাকে। তার মানে যেসব ক্রিকেট টিম পৃথিবীতে ক্রিকেট খেলে এর মধ্যে হচ্ছে তারা এলিট ক্লাসের টিম বা দেশ, যেগুলো আসলে খুব ভালো ক্রিকেট খেলে এবং যাদের র্যাঙ্কিং সবসময় উপরের দিকে থাকে, তার মানে উত্তম পর্যায়ে থাকে, তাদের র্যাঙ্কিং উত্তম পর্যায়ে থাকে। ফলে এলিট শ্রেণী বলতে বোঝাচ্ছি সেটা ক্রীড়া ক্ষেত্রে হতে পারে। তারপর দেখা যাচ্ছে যে জ্ঞান গরিমার ক্ষেত্রে বলা হয় যে অতি উত্তম জ্ঞানের যে অধিকারী থাকে তারা আসলে সাধারণ থেকে একটু এলিট পর্যায়ে থাকে বা উত্তম পর্যায়ে থাকে। ফলে অভিজাত শ্রেণীর যখন অভিজাত শব্দটি ব্যবহার হচ্ছে তখন উপসর্গ আসলে একটু আলাদা এবং উপরের লেভেলের কথাটি প্রকাশ করছে। যখন উপরের লেভেলের কথাটি বা উপরের লেভেলকে চিহ্নিত করছে, নিশ্চিত করছে, সেটিকে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তম রূপে এখানে আমরা প্রকাশ করছি বা জেনে রাখছি। ফলে অভিজাতের উপসর্গ এখানে উত্তম কে প্রকাশ করছে। তারপর আমরা দেখব যে আরক্ত।
রক্ত আরক্ত ঈষৎ বা অল্প। যেমন একটা সমাসের ক্ষেত্রে আমরা বলি যে ধরুন একটা শব্দ আছে আরক্তিম। আরক্তিম কথাটির অর্থ কি? ঈষৎ রক্তিম। ঈষৎ রক্তিম অর্থ হচ্ছে রক্ত, ঈষৎ রক্তিম মানে অল্প পরিমাণ রক্তবর্ণ। ফলে এখানে কি দাঁড়াচ্ছে যে আ উপসর্গ যখন রক্ত কি? রক্ত হচ্ছে লাল, তাহলে রক্ত এখানে কি বুঝেছে? রক্ত লাল। লাল কিরকম লাল? পরিপূর্ণ লাল। কিন্তু যখনই তার পূর্বে আ শব্দটি এখানে উপসর্গটি ব্যবহার হয়েছে তখন কিন্তু সে পুরোপুরি লালকে বোঝাচ্ছে না, ঈষৎ বা অল্প পরিমাণকে বোঝাচ্ছে। তাহলে এর ব্যবহারের উপর কিন্তু দেখা যাচ্ছে যে অর্থের পরিবর্তন হয়। যেমন আকণ্ঠ, এখানে যদি বলি আবার যোগ কণ্ঠ, তাহলে আযুগ কণ্ঠ, আকণ্ঠ, তখন কিন্তু এই আয়ের অর্থ কিন্তু পর্যন্ত প্রকাশ করছে। পর্যন্ত তার মানে এখানে শব্দের সাথে কিন্তু যখন উপসর্গ বসছে তখন কিন্তু পরিবর্তনটা সংঘটিত হচ্ছে। ফলে আকণ্ঠ যখন বলছি যে আকণ্ঠ ভোজনে সে অসুস্থ হয়েছে, আকণ্ঠ ভোজন মানে হচ্ছে একেবারে গলা পর্যন্ত এরকম ভাবে খেয়েছে যে মানে তার আর খাওয়ার জায়গা নেই। এই যে আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ ভোজন মানে একেবারে কণ্ঠ পর্যন্ত ভোজন করেছে। তাহলে যখন উপসর্গ হিসেবে ব্যবহার হচ্ছে সে শুধু একটা অর্থকেই প্রকাশ করছে না, একের অধিক কিন্তু সে অর্থ প্রকাশ করে থাকে। যেমন আকণ্ঠ যখন বলছি তখন পর্যন্ত বলছে, আবার যখন বলছি আরক্ত বা আরক্তিম তখন কিন্তু ঈষৎ বা অল্প রক্তিম সেটিকে বোঝাচ্ছে, ঈষৎ বা অল্প রক্তিম সেটিকে প্রকাশ করছে। ফলে এখানে যে ঈষৎ বা অল্প সেটি দিয়ে বোঝাচ্ছে যে মানে রক্তবর্ণের মতো কিন্তু পুরোপুরি রক্তের মতো লাল নয়, রক্তবর্ণের মতো কিন্তু পুরোপুরি লাল নয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা আরেকটি উদাহরণ লিখব যে আখাম্বা। আখাম্বা এটা হচ্ছে সদৃশ। সদৃশ কখন ব্যবহার হয়? দেখা যাচ্ছে যে আখাম্বা, তাহলে যখন আখাম্বা আমরা বলছি দেখা যাচ্ছে যে সদৃশ। ধরুন যে একটা খুঁটি এরকম মোটা, তাহলে এরকম মোটা যদি একটা খুঁটির মতো বলি তাহলে আখাম্বা মানে দীর্ঘ লম্বা যে এই যে খুঁটির মতো আছে সেটির সাথে সদৃশ বা তুলনা করা হয়েছে। যখন এরকম সদৃশ বা তুলনা বা কাছাকাছি রূপ সেটিকে বোঝানো হচ্ছে তখন সেটি আখাম্বা বোঝানো হচ্ছে। ফলে যখন এর ব্যবহার হচ্ছে খাম্বা শব্দের সাথে ব্যবহার হচ্ছে সেটি সদৃশকে বোঝাচ্ছে। তাহলে উপসর্গ যখন ব্যবহার হচ্ছে তখন কিন্তু সেটি বিভিন্ন অর্থকে ধারণ করছে, কখনো সদৃশ কখনো অল্প। আবার ধরুন যে আমরা কিন্তু ইতোমধ্যে পড়লাম যে এখানে যদি বলি আকণ্ঠ, আকণ্ঠ আযুগ কণ্ঠ, তাহলে আযুগ কণ্ঠ তখন কিন্তু এটি পর্যন্তকে প্রকাশ করছে, পর্যন্ত। তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, এখানে হচ্ছে ঈষৎ, তারপর উপসর্গ বসার কারণে এটি হচ্ছে সদৃশ মতো ব্যবহার হচ্ছে, উপসর্গ ব্যবহার করার কারণে সেটি পর্যন্ত অর্থকে ধারণ করছে। ফলে এখানে কিন্তু বৈচিত্র্য দেখা যাচ্ছে উপসর্গের ক্ষেত্রে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটি উপসর্গ দেখব, সেটি হচ্ছে উৎক্ষেপণ। যে যোগ ক্ষেপণ, উদ্যোগ
ক্ষেপণ, উৎক্ষেপণ। তাহলে উৎক্ষেপণ মানে ঊর্ধ্বে, ঊর্ধ্বে বোঝানো হচ্ছে। দেখুন রকেট যখন লঞ্চ করে, রকেট কিরকম লঞ্চ করে, যে লঞ্চ প্যাড থেকে কিন্তু এখানে রকেট লঞ্চ করে। তাহলে রকেট যখন লঞ্চ করে দেখা যাচ্ছে যে এরকম থাকে, লঞ্চ প্যাড থেকে এরকম রকেট কিন্তু উৎক্ষেপণ করে। তাহলে উৎক্ষেপণ করে কোথায়? উৎক্ষেপণ করে, ক্ষেপণ কি? নিক্ষেপ। তাহলে যখন এই যে নিক্ষেপ, ক্ষেপণ হচ্ছে নিক্ষেপ, তাহলে উৎক্ষেপণ যখন আমরা বলছি, তাহলে এই উৎক্ষেপণ মানে বোঝাচ্ছে উপরে নিক্ষেপ, তাই তো? বা উপরে নিক্ষেপ বা উপরে পাঠানো। তাহলে উপরে বলতে কি বোঝাচ্ছে? ঊর্ধ্বে। তাহলে উৎক্ষেপণ কথাটি যখন আমরা বলছি সেটি কি বোঝানো হচ্ছে? যে ঊর্ধ্বে বা উপরে পাঠানো হয়েছে। তারপর আমরা দেখব যে উদ্বাস্তু, উদ্বাস্তু যখন বলছি, উদ যোগ বাস্তু, উদ্বাস্তু। উদ্বাস্তু, তাহলে এখানে তো এখানে খণ্ড তো, আর এখানে ব, কিন্তু এখানে হলো কি দ। এটা কেন হলো? যে এটি সন্ধি হয়ে উদ্বাস্তু হয়েছে, ত থাকলে এখানে দ হবে। ফলে উদ্বাস্তু যখন আমরা বলছি তখন সেটি বোঝাচ্ছে যে পরিত্যক্ত। পরিত্যক্ত মানে কি? পরিত্যক্ত মানে কি? যেটা আসলে নির্দিষ্ট কোনো জায়গায় বা স্থানে তার অবস্থান বা জায়গা নেই। যেমন পরিত্যক্ত ঘরবাড়ি, পরিত্যক্ত ঘরবাড়ি অর্থাৎ যে ঘরবাড়িতে কেউ বসবাস করে না, সাপ ঝোপ ঝাড়, তারপর দেখা যাচ্ছে যে এগুলো হয়ে গিয়েছে এবং যেখানে কোনো মানুষের চিহ্ন নেই, তাহলে সেটা হচ্ছে কি পরিত্যক্ত বাড়ি। তাহলে উদ্বাস্তু মানে কি? বাস্তুহীন। বাস্তু মানে কি? সেটা হচ্ছে ঠিকানা, বসবাস। বা বাস্তু হারা মানে কি? বসত ভিটা হারা। বাস্তু হারা একটা শব্দ আছে, দেখা যাচ্ছে যে বাস্তু হারা। বাস্তু হারা মানে কি? যে বসতিহীন। বসতিহীন মানে হচ্ছে যার বসবাস করার মতো জায়গা নেই। তাহলে বাস্তু হারা মানুষজন কিন্তু এই পৃথিবীতে অনেক রয়েছে। যুদ্ধ বিগ্রহ বা অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে অনেকেই বাস্তুহারা হয়ে থাকে। ফলে বাস্তু যখন বলছি যে বাস্তু, এর পূর্বে যখন উদ্বাস্তু বোঝানো হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে সে আসলে পরিত্যক্ত হয়েছে। মানে পরিত্যক্ত মানে কি? সে যে আসলে গ্রহণযোগ্য নয়, যে যেখানে ফিট ছিল সেখানে আর নেই, তার মানে সেখান থেকে সে সরে গিয়েছে। তাহলে পরিত্যক্ত বোঝাচ্ছি কখন? যখন আমরা বাস্তু অর্থাৎ বসবাসের উপযোগী, বা দেখা যাচ্ছে যে যার কোনো ঠিকানা নেই, দেখা যাচ্ছে ঠিকানা ছিল কিন্তু উদ্বাস্তু বসানোর কারণে সেটি ঠিকানাহীন হয়ে গিয়েছে, তখন সেটিকে আমরা বলছি যে উদ্বাস্তু, অর্থাৎ পরিত্যক্ত অর্থকে এখানে প্রকাশ করছে। এরপর আমরা দেখছি যে উপকূল। তাহলে উপযোগ উপযোগকুল। ফলে উপকূল যখন আমরা লিখছি তখন সেটি অর্থ প্রকাশ করছে নিকট। এটি হচ্ছে নিকট বা কাছে বা তীরে। দেখুন ধরুন যে
এটি একটা নদী বা সমুদ্র, তাহলে এটি যদি সমুদ্র হয়, সমুদ্রের ঢেউ হয়, তো এখানে এখানে যদি ঘর বাড়ি থাকে, এখানে যদি ঘর বাড়ি থাকে, এখানে ঘর বাড়ি থাকে, তারপরে এখানে যদি গাছ থাকে, এখানে গাছ থাকে, গাছপালা থাকে, এখানে গাছপালা থাকে, ফলে এখানে তো জল, এগুলো তো জল আর জল, তাই না? জল জল। তাহলে সমুদ্রের তো বিশালতা আছে, মনে করেন যে একেবারে শেষ পর্যন্ত এখানে আপনি তীরে, যেমন কক্সবাজার সি বিচ যদি আমরা বলি, তাহলে বিচের কাছাকাছি অর্থাৎ তীরের কাছাকাছি নিকটে এই যে এই অংশগুলো কি উপকূল, এই অংশগুলো উপকূল। তার মানে হচ্ছে এখানে মাটি রয়েছে, মাটির কাছাকাছি, মাটির কাছাকাছি, কাছাকাছি, তাহলে যেখানে বসতি আছে বা বসবাসের মতো অবস্থা রয়েছে তার কাছাকাছি। ফলে একটা বৃহৎ নদী যদি আমরা খেয়াল করি যে বা কল্পনা করি বা চিন্তা করি, যে একটা বৃহৎ নদীতে আসলে কি থাকে, যে নদী জল আর জল, যেমন পদ্মা নদী, তারপর দেখা যাচ্ছে যে মেঘনা, যমুনা, এসব বড় বড় নদীর যেখান থেকে আমরা দেখাচ্ছে যে হেঁটে 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 রাস্তা পার হয়ে একেবারে নদীর তীরের কাছে গিয়ে বসলাম, তখন সেটাকে বলা হবে যে উপকূল, অর্থাৎ যেখান থেকে পানি এসে একেবারে পানি এসে শেষ হয়েছে, জল এসে শেষ হয়েছে এবং বসতি তার আগে গাছপালা, তারপর দেখা যাচ্ছে বসতি, ঘরবাড়ি এগুলো শুরু হয়েছে, ঠিক এরকম কুলের কাছাকাছি। তাহলে এটি যদি সমুদ্র হয় বা এখানে নদী হয়, তাহলে এই যে নদীর যে প্রান্ত যেখান থেকে আসলে মাটি দেখা যাচ্ছে যে শুরু হয়েছে বসতির জন্য বা গাছপালার জন্য, সেই জায়গাটা কাছাকাছি বলা হচ্ছে যে উপকূল। যখন শব্দ আমরা এখানে উপসর্গ ব্যবহার করছি, তখন সেটি কুল যখন ব্যবহার করছি কুলের সমীপে, কুলের সমীপে, তাহলে সেটি অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে কিন্তু এটি অব্যয়ভাবের মধ্যে পড়ে। যেমন কুলের সমীপে, কুলের অব্যয়ভাব সমাস, কুলের সমীপে, সমীপে মানে কি কুলের নিকটে। কুল কি, এই যে এই অংশগুলো হচ্ছে কুল। তাহলে উপ যখন ব্যবহার হচ্ছে তখন তার কিন্তু বিভিন্ন রকম অর্থ প্রকাশ হচ্ছে। একটা হচ্ছে নিকট, নিকট অর্থ প্রকাশ করছে, যেমন উপকূল, কুলের সমীপে। আবার যদি উপ ব্যবহার করি অনেক সময় উপগ্রহ যখন বলছি, যেমন ধরুন যে উপগ্রহ, যখন গ্রহ শব্দটা ব্যবহার করছি, উপ যোগ গ্রহ, তাহলে হচ্ছে উপগ্রহ। এখন উপগ্রহ কি আসলে এই নিকট বা কাছে অর্থ হবে? হবে না। তাহলে উপগ্রহ কি গ্রহের চেয়ে ছোট। এখন এটা যদি পৃথিবী হয় তাহলে চাঁদ তো ছোট হবে, উপগ্রহ, তাই না? অর্থাৎ গ্রহের এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহার হবে। তার মানে গ্রহের চেয়ে ক্ষুদ্র উপগ্রহ। দেখুন উপ কখন ব্যবহার হয়, যেমন উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তাহলে এটিকে বলা হয় ভাইস প্রেসিডেন্ট। আমরা সংক্ষেপে লিখি ভাইস প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট বড় নাকি ভাইস প্রেসিডেন্ট বড়? অবশ্যই প্রেসিডেন্ট বড়। প্রেসিডেন্ট পদটা বড় এবং প্রেসিডেন্টের তার আগের পদটা হচ্ছে বা নিচের পদটা হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট। তাহলে উপরাষ্ট্রপতি, তখন এটি কি বোঝাচ্ছে যে যে এখানে ক্ষুদ্র অর্থে। ঠিক এরকম গ্রহ যখন বোঝানো হচ্ছে, গ্রহ দিয়ে আসলে যখন গ্রহের সদৃশ উপগ্রহ, এখানে কিন্তু ক্ষুদ্র অর্থে ব্যবহার হচ্ছে, সদৃশ অর্থেও ব্যবহার হয়। তাহলে উপ কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার হয়, সদৃশ অর্থেও ব্যবহার হয়। তারপর দেখাচ্ছে যে উপভোগ, উপভোগ, উপযোগ ভোগ, তাহলে উপভোগ, ভোগ মানে কি? ভোগ তো ভোজন বা কোনো কিছু কে গ্রহণ করাকে বোঝানো হচ্ছে যে ভোগ। খাওয়ার ক্ষেত্রে আমরা বলি উপভোগ, তাহলে কোনো কিছু এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে আমরা বলি যে উপভোগ। তাহলে উপভোগ কথাটি এখানে যখন বলছে যে সম্যক প্রকাশ করছে, তাহলে সম্যক
কথাটার অর্থ আমরা ব্যাখ্যা করব। সম্যক দিয়ে কি বোঝানো হচ্ছে? সম্যক মানে হচ্ছে সম্পূর্ণ, যথাযথ, এটা হচ্ছে সম্পূর্ণ, সম্পূর্ণ, যথাযথ, সম্পূর্ণ যথাযথ, এনজয়মেন্ট, তাই না? এনজয়, এনজয় হচ্ছে উপভোগ করা, তাহলে এনজয় হচ্ছে, এটি হচ্ছে ভার্ব, উপভোগ করা। কখন আমরা বলছি যে আমরা ম্যাচটা খুব উপভোগ করেছি? ধরুন বাংলাদেশের ক্রিকেট খেলা হচ্ছে এবং টান টান উত্তেজনাপূর্ণ একটা খেলা হচ্ছে এবং সেই খেলায় বাংলাদেশ জয় লাভ করলো, তখন আমরা কি বলি? যে ম্যাচটা খুব উপভোগ্য হয়েছে। তার মানে কি? পরিপূর্ণ বা সম্পূর্ণ, সম্যক, সম্যক বা সম্পূর্ণ বা পরিপূর্ণভাবে কি সেটি আসলে কি হয়েছে, সেটির যে আনন্দ সেটিকে গ্রহণ করা হয়েছে, বা সেটির যে দেখাচ্ছে উপভোগ, যখন আমরা বলছি যে এনজয় করার ক্ষমতা, সেটিকে কিন্তু পুরোপুরি সেখানে প্রতিফলিত হয়েছে। তাহলে উপভোগ যখন বলছি, তো সেটি হচ্ছে সম্যককে বোঝাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ রূপকে বোঝাচ্ছে। তার মানে ভোগ যেটিকে গ্রহণ করছি ভোগ বলে, সেটি আলাদা করে দিচ্ছে উপভোগ দিয়ে, যে সম্যক ভোগ শব্দটি দিয়ে। তারপর আমরা ক দিয়ে দেখব। কদবেল, তাহলে এটি কদবেল বোঝাচ্ছে যে গৌণ অর্থ। মুখ্য আর গৌণর মধ্যে পার্থক্য আছে। দেখুন এই যে অনেক সময় বাজারে এরকম একটা এরকম কদবেল পাওয়া যায়, যেগুলোর মধ্যে এখানে একটা ছোট্ট একটু এরকম থাকে, এটা ছিদ্র করে এখানে একটা কাঠি দিয়ে, তো এটার ভিতরে অংশগুলো এখানে কি করে, এগুলোর মধ্যে লবণ মরিচ দিয়ে সেটা নিয়ে নিয়ে দেখা যাচ্ছে যে একজন খেতে পারে। তাহলে কদবেল যখন আমরা বলছি, সেটি আমরা কদ উপসর্গ এখানে কি বোঝাচ্ছে? যে আধুনিক ব্যাকরণবিদ যারা রয়েছেন, আধুনিক ব্যাকরণবিদদের অনুসারে যে এটি আসলে গৌণকে প্রকাশ করছে। তো বেল একটি ফল, কদবেল কিন্তু আরেকটি ফল। তো বেল আর কদবেলের মধ্যে পার্থক্য রয়েছে। তো কদবেল এখানে গৌণ মানে মুখ্য নয়, অর্থাৎ মুখ্য নয়, বরং গৌণ হিসেবে, গৌণ মানে কি? কম গুরুত্বপূর্ণ হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। যখনই বেল বলছি সেটি আলাদা অর্থ প্রকাশ করছে, কিন্তু যখনই কদ আমরা বসাচ্ছি তখন সেটি গৌণ অর্থকে প্রকাশ করছে, অর্থাৎ খুব একটা ইম্পর্টেন্ট নয়। এটি যদি অর্থ আমরা খুঁজি, তাহলে অর্থ দাঁড়াচ্ছে যে চারিদিকে একটু শক্ত আবরণ বিশিষ্ট এবং মাঝখানে দেখা যাচ্ছে নরম, নরম একটা বিষয় থাকে, যেটি আমরা দেখা যাচ্ছে যে লবণ মরিচ দিয়ে খেতে পারি, সেটি কিন্তু অর্থগত দিক।